হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শর্ট স্ট্রাকচার অফ সেন্টেন্স। বন্ধুরা, তোমরা শুনে খুবই অবাক হবে আর ক্লাসটি তোমরা করার পরে অত্যন্ত খুশি হবে যে আমি আজকে যে সেন্টেন্সের শর্ট স্ট্রাকচার গুলো নিয়ে এসেছি এটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা ইংলিশে কথা বলতে চাও, ইংলিশ ইংলিশে অনেক কিছু করতে চাও, ইংলিশে উন্নতি করতে চাও, ইংলিশে অনর্গল কথা বলতে চাও, তাদের জন্য সুখবর। আজকে আমার এই সেন্টেন্সের স্ট্রাকচার গুলো তো বন্ধুরা, তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আর আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আজকে যদি তোমরা আমার এই ক্লাসটি করো শর্ট স্ট্রাকচার অফ সেন্টেন্সের, তাহলে সেন্টেন্স ক্রিয়েট তোমাদের আর কোনো ঝামেলাই হবে না ইনশাআল্লাহ। লেটস গো টু আওয়ার টুডেস ক্লাস। বন্ধুরা, তোমরা দেখো এখানে আমি লিখেছি শর্ট স্ট্রাকচার অফ সেন্টেন্স। ওকে, সো সো এখানে আমরা সেন্টেন্সের যখন সংজ্ঞা ডেফিনেশন মুখস্থ করি তখন আমরা আসলে শুধু মুখস্থই করে যাই, কিন্তু বুঝতে পারি না। আজকে আমি তোমাদের জন্য সেন্টেন্সের সমস্ত প্রকার সেন্টেন্সের শর্ট স্ট্রাকচার নিয়ে এসেছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করো। সো প্রথমে দেখো আমি এখানে আইসার্টিভ সেন্টেন্স লিখেছি। আমরা জানি সেন্টেন্স মূলত মিনিংগত দিক থেকে সেন্টেন্স পাঁচ প্রকার। মিনিংগত দিক থেকে সেন্টেন্স পাঁচ প্রকার। প্রথমটি হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞাটা কি এটা আমরা জানি, এটার আমাদের এখন আর দরকার নেই। সো আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করে কথা বলতে পারবো, হাউ ক্যান উই স্পিক ইন ইংলিশ ইউজিং দিস সেন্টেন্স। ওকে ফ্রেন্ডস, সো তোমরা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু দুই প্রকার। আমরা অনেকেই আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ওকে, সো আমরা প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে কথা বলে শিখবো কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করে ইংলিশে কথা বলবো, সেটা প্রথম আমরা শিখে নেই। এখানে তোমরা দেখো আমি এখানে লিখেছি শর্টকাট স্ট্রাকচারে এস, তারপর হচ্ছে তোমার এইচ ভি, মেইন ভার, এম ভি, তারপর হচ্ছে ও। সো আসলে প্রথমে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই, এগুলো অ্যাব্রিভিয়েশন হিসেবে আমি লিখেছি। এগুলো আসলে এস তে কি হয় সেটা আমি তোমাদের প্রথমে বুঝাই দিই একটু। এস তে হচ্ছে তোমার সাবজেক্ট, তাহলে এস তে কি সাবজেক্ট, এইচ তে কি, এইচ ভি তে কি হেল্পিং ভার্ব, এইচ ভি তে হেল্পিং ভার্ব, এম ভি তে মেইন ভার্ব, ও তে আদার্স। এখানে ওতে অনেকে অবজেক্ট বলে। সো একটি সেন্টেন্সে শুধু অবজেক্ট থাকে না, অন্যান্য ওয়ার্ডও ব্যবহার হতে পারে। সো তাই তোমরা আদার্স বলবা, আদার্স বললে অবজেক্ট প্লাস এক্সটেনশন সবই থাকে ইনশাল্লাহ। সো ফ্রেন্ডস, এখানে তোমরা দেখো আমি একটি সেন্টেন্স লিখেছি, আই এম স্পিকিং ইন ইংলিশ। এখানে দেখো তোমরা স্ট্রাকচারের সাথে মিলিয়ে নাও। আই হচ্ছে এখানকার সাবজেক্ট, আই এখানকার কি সাবজেক্ট, এম হচ্ছে কি হেল্পিং ভার্ব, আর হচ্ছে মেইন ভার্ব কি স্পিকিং, ইন এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, আর ইংলিশ হচ্ছে এখানকার অবজেক্ট। ফ্রেন্ডস, আমরা যখন এই স্ট্রাকচার ব্যবহার করে ইংলিশে কথা বলতে চাইবো তখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন কথা বলবো, সো উই ক্যান ফলো দ্য স্ট্রাকচার টু স্পিক ইন ইংলিশ দ্যাট টাইম। ওকে ফ্রেন্ডস, তোমরা আমি তোমরা অবশ্যই এই স্ট্রাকচার দিয়ে বাসাতে নিজে নিজে অনেক সেন্টেন্স তৈরি করবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করবে এবং সেগুলো নিয়ে প্র্যাকটিস করবে। ওকে, দেন নেক্সট নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে দেখো সাবজেক্ট হেল্পিং ভার্ব, এখানে নট, আমি নটকে আপডেট ভাবে এন অ্যাপোস্ট্রফি টি দিয়েছি। যদি কখনো কোনো হেল্পিং ভার্বের সাথে এন অ্যাপোস্ট্রফি টি থাকে তখন সেটাকে নট হিসেবে ধরা হয়। আর যেমন ডুর সাথে যদি এন অ্যাপোস্ট্রফি টি থাকে তাহলে সেটাকে আমরা ডোন্ট বলবো। ইজের সাথে থাকলে সেটাকে বলবো এজেন্ট, খ্যানের সাথে থাকলে বলবো খ্যান্ট। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে দেখো সাবজেক্ট হেল্পিং ভার্ব, তারপর তারপর হচ্ছে নট, মেইন ভার্ব, সো আদার্স। এখানে আমি একটা উদাহরণ লিখেছি এই স্ট্রাকচার দিয়ে, দেখো আমি তোমাদেরকে মিলিয়ে দেখাচ্ছি। এখানে সাবজেক্ট বসিয়েছি সি, সাবজেক্ট কি সি, আর হচ্ছে তোমার হেল্পিং ভার্ব কি ডাজ, ডাজ হচ্ছে এখানকার হেল্পিং ভার্ব। দেন এখানে তুমি দেখতে পাচ্ছ নট বসিয়েছি হেল্পিং ভার্বের সাথে এন অ্যাপোস্ট্রফি টি, এটা হচ্ছে নটের শর্ট ফর্ম।
তারপর এখানে বসিয়েছি মেইন ভার্ব, এখানে মেইন ভার্ব কি প্লে, প্লে, আর দেন অবজেক্ট হচ্ছে এখানে ক্রিকেট, she doesn't play cricket, she doesn't play cricket. সো ফ্রেন্ডস, আমি আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমরা কথা বলার জন্য যে স্ট্রাকচার গুলো ব্যবহার করতে হয় সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা এই দুটো সেন্টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে অল কাইন্ডস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স টু ক্রিয়েট ইয়োরসেলফ। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা সমস্ত প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে পারবে এবং সেই সেন্টেন্স গুলো দিয়ে কথা বলতে পারবে। আসলে ইংলিশে কথা বলতে গেলে বেসিক যে বিষয়গুলো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমরা সেকেন্ড সেন্টেন্সে চলে যাই। সেই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ওকে, এখানে দেখো তোমরা স্ট্রাকচার আমি লিখেছি, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, আই মিন আদার্স, দেন কোশ্চেন মার্ক। তার মানে এখানে অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ, অ্যাফার্মেটিভ এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব সাবজেক্টের পরে ব্যবহৃত হয়, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে ব্যবহৃত হয়। সো এখানে আমি উদাহরণ লিখেছি, তোমরা দেখতে পারো এখানে যে হ্যাভ ইউ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকেও বলতেছি, তোমরা কি আসলে এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো? যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা তোমরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করতে পারোনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও। সো দেখতেই পাচ্ছ আমার উদাহরণে চ্যানেল সাবস্ক্রাইব সম্পর্কে এসে গেছে। বন্ধুরা দেখো তোমরা, হ্যাঁ এখানে আমরা হ্যাভ ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো আমরা এখানে মিলিয়ে নিই স্ট্রাকচারের সঙ্গে হেল্পিং ভার্ব। সো হেল্পিং ভার্ব এখানে কি রয়েছে? হ্যাভ। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে হেল্পিং ভার্ব প্রথমে ব্যবহার করতে হবে। তোমরা অবশ্যই মনে রাখবা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন তুমি কথা বলবা, when you will speak in English about interrogative sentence, that time you have to use helping verb at first to your sentence, right friends? যখন তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইংলিশে কথা বলতে যাবে তখন অবশ্যই তোমাকে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। সো এখানে আমি হেল্পিং ভার্ব ব্যবহার করেছি হ্যাভ, তারপরে এখানে সাবজেক্ট রয়েছে ইউ, তারপরে হচ্ছে তোমার মেইন ভার্ব এখানে সাবস্ক্রাইব, তারপরে হচ্ছে তোমার অবজেক্ট আই মিন আদার্স হচ্ছে তোমার অবজেক্ট হচ্ছে মাই ইউটিউব চ্যানেল, মাই ইউটিউব চ্যানেল। সো এটা কি হলো? হ্যাভ ইউ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, সেকেন্ড স্ট্রাকচার অ্যাবাউট ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে দেখো ডাব্লিউ হেজ রেড, আই মিন ডাব্লিউ হেজ ডাব্লিউ, এখানে দেখো তোমরা ডাব্লিউ হেজ রেড। ডাব্লিউ হেজ রেড গুলো কি কি? এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আই মিন ডাব্লিউ হেজ ওয়ার্ড গুলোকে আমরা বলি কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটি স্ট্রাকচার রয়েছে। একটি হচ্ছে তোমার ডাব্লিউ, একটি হচ্ছে ডাব্লিউ হেজ রেড ব্যতিরেকে, আরেকটি হচ্ছে ডাব্লিউ হেজ ওয়ার্ড যুক্ত। সো আমরা যখন কোথায়, কেন, কিভাবে, কখন এই ধরনের কোশ্চেন গুলো আমরা করে থাকবো, দ্যাট টাইম উই মাস্ট ইউজ ইন দিস সেন্টেন্স ডাব্লিউ হেজ কোশ্চেন। আমরা যখন কোনো প্রশ্নের মধ্যে এই ধরনের কথাগুলো বলে থাকবো তখন আমাদেরকে অবশ্যই ডাব্লিউএইচ কোশ্চেন গুলো ব্যবহার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন দেখো এখানে স্ট্রাকচার কিন্তু একই, প্রথম স্ট্রাকচার এন্ড সেকেন্ড স্ট্রাকচার দুটো একই, এখানে শুধুমাত্র অ্যাড হয়েছে ডাব্লিউএইচ কোশ্চেনটা। সো এখানে দেখো আমি একটি সেন্টেন্স এখানে লিখেছি, হোয়েন হচ্ছে তোমার ডাব্লিউ রেড কোশ্চেন, ডাব্লিউ কোশ্চেন, তারপর হচ্ছে তোমার সাবজেক্ট হচ্ছে তোমার ডাব্লিউ ওয়ার্ড, হোয়েন হচ্ছে ডাব্লিউ ওয়ার্ড আই মিন ইন্টারোগেটিভ প্রোনাউন ওয়ার্ড এখানে হোয়েন, দেন সাবজেক্ট হেল্পিং ভার্ব ডাব্লিউ হেজ রেড,
helping verb, then subject, then main verb, and final, others. আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই তোমাকে শেষে কোশ্চেন মার্কটা ব্যবহার করতে হবে লেখার সময়। ওকে ফ্রেন্ডস, সো এখানে দেখো উদাহরণটা দেখো, এখানে আমি লিখেছি হোয়েন, ডাব্লিউ ওয়ার্ড হচ্ছে এখানে হোয়েন, তারপর হচ্ছে এখানে হেল্পিং ভার্ব হচ্ছে এখানে উইল, যেহেতু এটা ফিউচার বোঝাইতেছে সেই সেই কারণে। আর হচ্ছে তোমার এখানে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইউ, মেইন ভার্ব হচ্ছে ফলো, মেইন ভার্ব হচ্ছে ফলো, দেন অবজেক্ট হচ্ছে মাই ফেসবুক পেজ। সো ফ্রেন্ডস, নাও আওয়ার থার্ড সেন্টেন্স, দ্যাট ইজ ইম্পারেটিভ। ইম্পারেটিভ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ইম্পারেটিভের আমি কয়েকটি স্ট্রাকচার এখানে লিখেছি। ইম্পারেটিভ সেন্টেন্সের কয়েকটি শর্টকাট স্ট্রাকচার আমি লিখেছি। যখন আমরা ইংলিশে কথা বলতে যাব, বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্সে কথা বলতে যাব, তখন অনেক নিয়মে আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সে কথা বলতে হয়। যেমন আদেশ বুঝালে এক ধরনের সেন্টেন্স স্ট্রাকচার হবে, তারপর হচ্ছে তোমার নিষেধ বুঝালে আরেক ধরনের হবে, এখানে প্রস্তাব বুঝালে আরেক ধরনের হবে। আর আমি তোমাদের জন্য সব ধরনের যত ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচারে তুমি কথা বলতে চাও না কেন, সমস্ত প্রকার ইম্পারেটিভের স্ট্রাকচার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাই ফ্রেন্ডস। তোমরা লেটস গো। এখানে প্রথমে দেখো, আমি এখানে লিখেছি প্রথমে V1 প্লাস আদার্স, V1 প্লাস আদার্স। যখন তুমি কোনো সেন্টেন্সটা শুনছো, এটা একটা আদেশ বুঝাইছে। সো এখানে দেখো মেইন ভার্ব ব্যবহৃত হয়েছে প্রথমে, তারপর হচ্ছে তোমার অবজেক্ট। সো এই ধরনের তুমি আরো বলতে পারো, যেমন হচ্ছে গো হোম, বাড়ি যাও, গো হোম, এটা তোমার একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে তোমার রেসপেক্ট দ্য ওল্ড এভরি টাইম, রেসপেক্ট দ্য ওল্ড পারসন। সো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো আমরা পারবো ইনশাল্লাহ। দেন এখানে যখন তুমি নিষেধ বুঝাবা কোনো কিছু, যে এটা করা যাবে না, এটা নিষেধ, তখন তুমি অবশ্যই এই স্ট্রাকচার ব্যবহার করবা। সেটা হচ্ছে ডোন্ট প্লাস V1 প্লাস আদার্স। যেমন ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। সো এই ধরনের তুমি যখন নিষেধ বুঝাবে, যে ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট মিক্স উইথ ব্যাড বয়, ডোন্ট মিক্স উইথ ব্যাড বয়স। সো এগুলো যখন তুমি নিষেধ, মানে আই মিন কাউকে যখন তুমি নিষেধ করা বুঝাবে যে এটা করা যাবে না, এটা নিষেধ, তখন তুমি ডোন্ট প্লাস V1 প্লাস অবজেক্ট ব্যবহার করতে পারো, আদার্স ব্যবহার করতে পারো। সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার ফ্রেন্ডস। এখন আহ, তারপরে স্ট্রাকচারটা দেখো, এখানে আমি লেট ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? লেট, অবজেক্ট, V1, আদার্স। আই মিন কি, লেট ব্যবহার করেছি। যখন তুমি কোনো অনুমতি বুঝাবে, এই ধরনের কোনো কথা বলবা, তখন তোমাকে অবশ্যই লেট দিয়ে শুরু করতে হবে। সো এখানে দেখো একটা সেন্টেন্স আমি লিখেছি, লেট মি প্লে ক্রিকেট, লেট মি প্লে ক্রিকেট। তো এখানে লেট দ্বারা তুমি যখন কোনো অনুমতি, মানে এই কাজটা করতে হবে, যেমন লেট মি ফিনিশ মাই লেকচার, ধরুন এই ধরনের যখন তুমি কথা বলবা, অবভিয়াসলি ইউ হ্যাভ টু ইউজ হার, obviously you have to use our the structure, um, let plus object plus V1 plus others, এটা ব্যবহার করে আমি আশা করি তোমরা এখন পারবা। সো the next structure, সেটা হচ্ছে তোমার লেটস প্লাস V1 প্লাস আদার্স। আমরা তো এই স্ট্রাকচারটা কখন ব্যবহার করব? আমরা যখন কাউকে কোনো প্রস্তাব দেব, যে চলো আমরা এখন ক্রিকেট খেলতে যাই, চলো আমরা বেড়াতে যাই, চলো আমরা বই পড়ি, চলো আমরা হাঁটি, সকালে রাস্তা হাঁটি, এই ধরনের যখন তুমি কোনো ধরনের কোনো প্রস্তাব বুঝাবে, সো দ্যাট তখন তোমাকে অবশ্যই লেট ব্যবহার করতে হবে, লেটস ব্যবহার করতে হবে, তখন তোমাকে অবশ্যই লেটস ব্যবহার করতে হবে। সো এখানে দেখো আমি একটা স্ট্রাকচার লিখেছি। সো তোমরা দেখো আমি এখানে একটা স্ট্রাকচার লিখেছি, আর লেটস গো টু রাজুস ইংলিশ প্রোগ্রাম। সো এখানে তোমার একটা প্রস্তাব বুঝাইছে। এখানে কি বুঝিয়েছে? এখানে একটি প্রস্তাব বুঝিয়েছে, লেটস গো টু রাজুস ইংলিশ প্রোগ্রাম। ফ্রেন্ডস, I hope that all of you have understood about this shortcut structure of sentence. আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, আর তোমরা এগুলোর উপর বাসাতে অবশ্যই প্র্যাকটিস করবে।
So our next sentence structure, that is imperative sentence. Sorry, optative sentence. That is optative, opta optative sentence. এখানে স্ট্রাকচার দেখো, মে প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস আদার্স। আল্লাহ তাআলার কাছে কোনো প্রার্থনা এই ধরনের যখন আমরা ইংলিশে কথা বলতে যাব, তখন অবশ্যই আমাদেরকে অপটেটিভ সেন্টেন্সে কথা বলতে হবে। অ্যান্ড প্রে টু অলমাইটি। তো বন্ধুরা, যখন তোমরা কোনো ইচ্ছা অথবা প্রার্থনা আহ, বিষয়ে কথা বলবে, সো দ্যাট তখন তোমাকে অবশ্যই অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে। সো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখো, আমি অপটেটিভ সেন্টেন্সের এই স্ট্রাকচার দিয়ে একটি উদাহরণ লিখেছি। যেমন মে ইউ সাকসিড ইন ইউর লাইফ। এখানে প্রথমে আমি মে ব্যবহার করেছি, তারপরে হচ্ছে সাবজেক্ট ইউ ব্যবহার করেছি, ভি1 এখানে সাকসিড ব্যবহার করেছি, দেন অবজেক্ট ইউর লাইফ ব্যবহার করেছি ইন প্রিপোজিশন সহকারে। সো তোমরা যখন কোনো ধরনের কোনো ডেজায়ার অর উইশিং অর প্রে to Almighty, that time you have to use her of the structure, that is operative sentence, right? So বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন আরেকটা স্ট্রাকচার রয়েছে, যখন তুমি লং লিভ দিয়ে শুরু করতে পারো, তারপরে একটি সাবজেক্ট দিলেই হবে। যেমন লং লিভ আওয়ার কান্ট্রি, লং লিভ আওয়ার বাংলাদেশ, লং লিভ আওয়ার প্রিন্সিপাল, এটসেট্রা। ওকে, দ্যাটস। তুমি যখন ইংলিশে অপারেটিভ সেন্টেন্সে কথা বলতে চাবা, তখন তুমি এই দুটি স্ট্রাকচার জানবে, তখন তুমি ইংলিশে অবশ্যই অপারেটিভ সেন্টেন্সে কথা বলতে পারবে। ওকে, সো then our final sentence. So our final sentence, that is exclamatory sentence. Exclamatory sentence, এখানে স্ট্রাকচার প্রথমে দেখো, interjection word, interjection word প্লাস এক্সক্লামেশন সাইন, এটাকে বলা হয় এক্সক্লামেশন সাইন। দেন সাবজেক্ট, বার, আদার্স। এখানে এই স্ট্রাকচার দিয়ে একটি সেন্টেন্স দেখো আমি লিখেছি, ওয়াও। ওয়াওটা হচ্ছে কি, ওয়াওটা হচ্ছে অবশ্যই ইন্টারজেকশন ওয়ার্ড। ওকে, সো এখানে তুমি স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারের সাথে উদাহরণটা মিলিয়ে দেখো। ওয়াও, দ্য মুন ইজ ভেরি বিউটিফুল। এখানে দ্য মুন হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব হচ্ছে ইজ, এখানে আদার্স হচ্ছে কি ভেরি বিউটিফুল। সো এটা হচ্ছে ওয়াও, দ্য মুন ইজ ভেরি বিউটিফুল। ওয়াও, দ্য মুন ইজ ভেরি বিউটিফুল। ওকে ফ্রেন্ডস, সো আরেকটি স্ট্রাকচার দেখো, তোমরা এক্সক্লামেটরি সেন্টেন্স, তোমরা এই এক্সক্লামেটরি সেন্টেন্স হাউ অথবা হোয়াট দিয়েও শুরু করতে পারো। হাউ অথবা হোয়াট দিয়ে যখন তোমরা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু করবে, তখন তোমরা জেনারেলি ভাবে হাউ অথবা হোয়াট, তারপরে একটি আইজেক্টিভ ব্যবহার করবে। কি ব্যবহার করবে? আইজেক্টিভ ব্যবহার করবে। আচ্ছা, একটি আইজেক্টিভ ব্যবহার করার পরে তোমাকে অবশ্যই সেখানে যদি আর্টিকেলস প্রয়োজন হয়, তুমি আর্টিকেলস ব্যবহার করবে। তারপরে সাবজেক্টের পরে একটি ভার্ব দিয়ে এক্সক্লামেশন সাইনটা ব্যবহার করলেই তোমার সেন্টেন্স কমপ্লিট। ওকে ফ্রেন্ডস, এখানে তোমরা দেখো, যেমন আমি একটি উদাহরণ লিখেছি, হাউ বিউটিফুল দ্য বাটারফ্লাইজ, হাউ বিউটিফুল দ্য বাটারফ্লাইজ। ওকে ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। So friends, hope that all of you have understood about this lecture today. আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর তোমরা যদি এই সেন্টেন্সের শর্ট স্ট্রাকচার গুলো ভালোভাবে মনে রেখে প্র্যাকটিসিং করো অল টাইম, এন্ড আমি আশা করি তোমরা ইংলিশে কথা বলতে পারবা। কারণ ইংলিশে তুমি যেই কথাগুলো বলো না কেন, প্রত্যেকটা কথাই কোনো না কোনো এই সেন্টেন্সের মধ্যেই সীমাবদ্ধ। আর আমি তোমাদেরকে চেষ্টা করলাম শর্টকাট স্ট্রাকচার দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য।